আজকে আমাদের আলোচ্য বিষয় বীরভূম জিলা স্কুল, সোদপুর হাই স্কুল। এই দুটো স্কুল আমরা সম্পূর্ণ সলভ করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। অবশ্যই ইউনিট 2 এর জন্য বা সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য দারুণভাবে উপকৃত হবে। তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা পুরো দেখো। চলে আসছি আজকের প্রথম প্রশ্নে। সেটা হলো সমতল বীরভূম জিলা স্কুলের প্রথম প্রশ্ন, সমতল আয়নার সাথে অভিলম্বভাবে কোনো আলোকরশ্মি আপাতিত হলে আপাতন কোণের মান অপশান এ 0 ডিগ্রি, অপশান বি 90 ডিগ্রি, অপশান সি 180 ডিগ্রি, অপশান ডি 70 ডিগ্রি হবে। আপাতন কোণের মান 0 ডিগ্রি হবে। অর্থাৎ সমতল দর্পণের সঙ্গে অভিলম্ব আপাতিত হলে আলোকরশ্মি আপাতিত হলে সমতল দর্পণের সঙ্গে অভিলম্বভাবে আলোকরশ্মি আপাতিত হলে আপাতন কোণের মান 0 ডিগ্রি হবে। সবচেয়ে কম শক্তি সম্পন্ন আলো, সবচেয়ে কম শক্তি সম্পন্ন আলো এক্স রশ্মি, অতি বেগুনি রশ্মি, বেগুনি রশ্মি এবং গামা রশ্মি। এটা অবশ্যই আমরা বলবো বেগুনি রশ্মি। আমরা বলবো সবচেয়ে কম ক্ষমতা সম্পন্ন আলো হলো বেগুনি রশ্মি। তারপর দেখো 3-এরটা চুম্বকত্বের নিশ্চিত পরীক্ষা হলো আকর্ষণ ধর্মের পরীক্ষা, বিকর্ষণ ধর্মের পরীক্ষা, আর একটা হলো চুম্বক আবেশের পরীক্ষা। সবগুলি অবশ্যই তোমরা মনে রাখবে বিকর্ষণ ধর্মের পরীক্ষা, অপশান বি। একটি পরিবেশ বান্ধব শক্তির উৎস হলো অপশান এ কয়লা, অপশান বি পেট্রোল, অপশান সি তাপ শক্তি, অপশান ডি বায়ু শক্তি। এটা অবশ্যই তোমরা বায়ু শক্তি লিখবে, এটা পরিবেশ বান্ধব শক্তি। কয়লা, পেট্রোল, তাপ শক্তি এগুলো সব হলো পরিবেশ বান্ধব শক্তি নয়, এগুলো প্রচলিত শক্তি। আর বায়ু শক্তি হলো এটা বায়ু শক্তিটা অবশ্যই তোমাদের কিন্তু পরিবেশ বান্ধব শক্তি। পর্ব এবং পর্ব মধ্য থাকে অপশান এ মূলে, অপশান বি কাণ্ডে, অপশান সি পাতায়, অপশান ডি ফুলে। পর্ব মধ্য থাকে সেটা হলো কাণ্ডে, অপশান বি। আচ্ছা, এবার দেখো বিভাগ ক্ষয়ের কোশ্চেনে চলে আসছি। বিভাগ ক্ষয়ে উপচ্ছায়া কখন সৃষ্টি হয়? উপচ্ছায়া সৃষ্টি হয় যখন উৎসটা, আলোক উৎসটা যখন বিস্তৃত হবে। মানে আলোক উৎস বিস্তৃত হলে, আলোক উৎস বিস্তৃত হলে। 2 হলো আলোর কোন ঘটনার জন্য রামধনুর সৃষ্টি হয়? আলোর, এটা হবে বিচ্ছুরণ। আলোর বিচ্ছুরণ। তারপর দেখো 3-এরটা চৌম্বক দৈর্ঘ্য কাকে বলে? দেখে নাও চৌম্বক দৈর্ঘ্য, চুম্বকের 2 মেরুর মধ্যবর্তী দূরত্বকে চৌম্বক দৈর্ঘ্য বলে। চুম্বকের 2 মেরুর মধ্যবর্তী দূরত্বকে চৌম্বক দৈর্ঘ্য বলে। 4-এরটা সেল এবং ব্যাটারির মধ্যে পার্থক্য কি? মনে রাখবে অর্থাৎ একাধিক সেলের সমন্বয়ে ব্যাটারি তৈরি হয়। তাহলে অনেক সেল নিয়ে ব্যাটারি তৈরি হয়, অর্থাৎ একাধিক সেলের সমন্বয়ে বা সমবায়ে ব্যাটারি তৈরি হয়। এটা একটি সেলের চিহ্ন দেখাও। সেলের চিহ্ন দেখে নাও, এইরকমভাবে সেলের চিহ্ন হয়। এইটা বড়টা হলো প্লাস আর ছোটটা হলো মাইনাস। তাহলে সেলের চিহ্ন মানে এটা বড়টা, একটা বড় একটা ছোট, এই বড়টা হলো প্লাস, ছোটটা মাইনাস। 6-এরটা মূলের কোন অংশ থেকে মাটি থেকে জল শোষণ করে? মূলের কোন অংশ মাটি থেকে জল শোষণ করে? এটা অবশ্যই মূললোম। তাহলে মূলের কোন অংশ মাটি থেকে জল শোষণ করে?
সেটা হলো মূলরোম। বিভাগ বিভাগ গ 3 সমতল দর্পণে প্রতিবিম্ব গঠনের চিত্র আঁকতে বলছে, উৎপন্ন প্রতিবিম্বের একটা বৈশিষ্ট্য লিখতে বলছে। দেখে নাও। সমতল দর্পণে যে প্রতিবিম্ব তৈরি হয় তার চিত্রটা এটা হলো উৎস। এখান থেকে আলো আসছে, একটা দর্পণের সঙ্গে পুরো লম্বালম্বি পড়লো, লম্বালম্বি পড়ে দেখো অভিলম্বভাবে পড়লো, আবার একইভাবে বেরিয়ে গেল। তাহলে আপাতন কোণের মান 0°, প্রতিফলন কোণের মান 0°। তাহলে এইটা হয়ে গেল। তারপর এখানে একটা আলো রশ্মি পিকিউ পথে আসছে, পিকিউ পথে এসে কিউ এ পথে চলে গেছে। আবার আরেকটা আলো রশ্মি পিএস পথে আসছে, এসবি পথে চলে যাচ্ছে। এবার এই দুটো রশ্মিকে পেছনে বাড়িয়ে দেওয়া হয় এবং এই রশ্মিটাকে পেছনে বাড়িয়ে দিলে তাহলে পি ড্যাশ বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে এই যে পি ড্যাশ বিন্দু হলো পি বিন্দুর অসৎ বিম্ব। তাহলে এখানে কতগুলো বৈশিষ্ট্য আছে, অনেকগুলো বৈশিষ্ট্য হয়। আমি সবগুলো বৈশিষ্ট্যই বলে দিচ্ছি, তোমরা এর মধ্যে যে কোনো একটা বেছে নেবে। 1 নম্বর হলো, মনে রাখবে, সেটা হলো প্রতিবিম্বের আকার বস্তুর আকার সমান হবে। ভালো করে মনে রাখবে, প্রতিবিম্বের আকার বস্তুর আকার সমান হবে। নাম্বার 2, দর্পণ থেকে বস্তু দূরত্ব সমান দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব। নাম্বার 3, প্রতিবিম্বটি অসৎ হবে। নাম্বার 4, যদি বস্তুটি প্রতিসম না হয় তাহলে প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন ঘটবে। তাহলে এই কটা বৈশিষ্ট্য আছে। এই আলোচ্য প্রশ্নে একটা বৈশিষ্ট্য লিখতে বলেছে, তোমরা যে কোনো একটা লিখে দেবে। দেখো, আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণের চিত্র আঁকতে বলছে এবং প্রতিসরণ কোণ আপাতন কোণ অপেক্ষা বড় না ছোট সেটা উল্লেখ করতে বলছে। দেখে নাও ভালো করে। ঘন মাধ্যম থেকে আলোকরশ্মি আসছে, লঘু মাধ্যমে আসছে, তাহলে এটা অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে এটা আই, তাহলে এটা আর, আই মানে আপাতন কোণ, আর মানে প্রতিসরণ কোণ। তাহলে প্রতিসরণ কোণটা অবশ্যই বড় হবে আপাতন কোণের থেকে। তাহলে আমরা দেখো লিখেছি আর গ্রেটার দেন আই, আর মানে প্রতিসরণ কোণ, আই মানে আপাতন কোণ, তাহলে প্রতিসরণ কোণ গ্রেটার দেন আপাতন কোণ। তারপর দেখো 3-3টা চৌম্বক আবেশ কি দেখে নাও। চৌম্বক আবেশ, কোনো চুম্বককে দেখে নাও। চৌম্বক আবেশ কাকে বলে? চৌম্বক আবেশ কোনো চৌম্বক পদার্থকে চুম্বকের কাছে আনলে বা তার সংস্পর্শ করালে, কোনো চৌম্বক পদার্থকে চুম্বকের কাছে আনলে বা তার স্পর্শ করালে চুম্বকটি সাময়িকভাবে কোনো চৌম্বক পদার্থকে চুম্বকের কাছে আনলে বা তার স্পর্শ করালে চৌম্বকটি সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়। এই ঘটনাকে আমরা চৌম্বক আবেশ বলবো। চুম্বকটি সরিয়ে নিলে তাহলে চুম্বক পদার্থটির চুম্বকত্ব নষ্ট হয়। চুম্বকটি সরিয়ে নেওয়া হয় তাহলে পদার্থটির চুম্বকত্ব নষ্ট হয়। তাহলে এই যে ব্যাপারটা, এটা সমস্ত ব্যাপারটা কিন্তু চুম্বক আবেশের মধ্যে পড়ছে। তারপর দেখো কিভাবে তড়িৎচুম্বক তৈরি হয়। কিভাবে তড়িৎচুম্বক তৈরি হয়, তড়িৎচুম্বকে একটা বৈশিষ্ট্য লিখতে বলছে। তড়িৎ প্রবাহ দ্বারা, তাহলে তড়িৎ প্রবাহ দ্বারা কোনো চৌম্বক পদার্থকে চুম্বকে পরিণত করলে তাহলে তড়িৎচুম্বক সৃষ্টি হয়। তাহলে তড়িৎ প্রবাহ দ্বারা কোনো চৌম্বক পদার্থকে বা কাঁচা লোহাকে চুম্বকে পরিণত করলে সেটা তড়িৎচুম্বক তৈরি হয়। যদি পাক সংখ্যা বৃদ্ধি করি তাহলে এটা চুম্বকত্ব বাড়বে, প্রবাহ মাত্রা বৃদ্ধি করলে চুম্বকত্ব বাড়বে। তাহলে শক্তি বাড়ানোর উপায় হলো, মানে অর্থাৎ যদি পাক সংখ্যা বৃদ্ধি করি তাহলে তড়িৎচুম্বকের শক্তি বাড়বে, প্রবাহ মাত্রা বৃদ্ধি করলে তড়িৎচুম্বকের শক্তি বাড়বে। তারপর দেখো এই চিত্রটা তোমরা বইয়ে দেখে নেবে, যেমন চৌম্বক আবেশের চিত্রটা তোমরা বইয়ে পেয়ে যাবে, আর ঠিক একইভাবে তড়িৎচুম্বকের চিত্রটা তোমরা টেক্সট বই পেয়ে যাবে। তাহলে সেজন্য এই দুটো চিত্র মানে 3.3-এর চিত্রটা আঁকিনি, আর 3.4-এর চিত্রটাও কিন্তু আমরা আঁকিনি, এটা টেক্সট বই তোমরা অবশ্যই পেয়ে যাবে। তারপর দেখো রসগোল্লার গাঢ় রস সহজে পচে যায় না কেন, দেখে নাও। রসগোল্লার গাঢ় রসের ঘনত্ব বেশি থাকে, ফলে ওই গাঢ় রসের অভিশ্রবণ চাপ বেশি হয়।
তাই রসগোল্লা গাঢ় রসে কোনো জীবাণু যুক্ত হলে জীবাণু কোষ থেকে জল বহিঃঅভিস্রবণ পদ্ধতিতে বেরিয়ে আসে এবং জীবাণু বংশবিস্তার বন্ধ করে দেয়। ফলে রসগোল্লা গাঢ় রস পচন থেকে রক্ষা পায়। তাহলে ভালো করে মনে রাখবে। তাহলে রসগোল্লার গাঢ় রস, সেটা রসের ঘনত্ব বেশি থাকে, ফলে ওই গাঢ় রসের অভিস্রবণ চাপ অনেক বেশি হয়। রসগোল্লা গাঢ় রসে জীবাণু যুক্ত হলে তাহলে জীবাণুর কোষ থেকে জল বহিঃঅভিস্রবণ পদ্ধতিতে বেরিয়ে আসে, তাহলে জীবাণু বংশবিস্তার পুরো বন্ধ করে দেয়। ফলে কি হচ্ছে, রসগোল্লা গাঢ় রস থেকে পতন মানে ফলে রসগোল্লা গাঢ় রস পচন থেকে রক্ষা পায়। তারপরটা বলা আছে, মিড ডে মিলের ঘর থেকে রান্না করা মাংসের গন্ধ তোমার নাকে এলো। যে প্রক্রিয়া গন্ধটা তোমার কাছে এলো তাকে কোন প্রক্রিয়ার নাম কি? মনে রাখবে ব্যাপন। প্রক্রিয়ার নাম হলো অবশ্যই ব্যাপন। তারপরে দেখো 3.6, তোমার বাড়িতে যে বিদ্যুৎ ব্যবহার আমরা বাড়িতে যে বিদ্যুৎ ব্যবহার করি সেই শক্তি উৎস অনুসন্ধান করো এবং কি কি রূপান্তরের মাধ্যমে বিদ্যুৎ শক্তি পাচ্ছি সেটা উল্লেখ করতে বলছে। বাড়ির দেখে নাও বিদ্যুৎ শক্তি, বিদ্যুৎ রূপান্তর। 1 নম্বর হলো বাড়ির মেন লাইন। বাড়ির মেন লাইনটা কয়লা পুড়িয়ে তাপ শক্তিটা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে, তাহলে বাড়ির যে মেন লাইনটা সেটা কয়লা পুড়িয়ে তাপ শক্তি, সেখান থেকে বিদ্যুৎ শক্তি পাওয়া যাচ্ছে। ব্যাটারিতে রাসায়নিক শক্তি বিদ্যুৎ রূপান্তর হচ্ছে, রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তি রূপান্তর হচ্ছে। ডায়নামো যান্ত্রিক শক্তি বিদ্যুৎ রূপান্তর করছে। সোলার লাইট সেটা সৌরশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করছে। এটা ভালো করে তোমরা মনে রাখবে, খাতায় বারবার প্র্যাকটিস করবে। তারপর দেখো 3-7টা আদর্শ ফুলের গঠনে 4টি অংশ নাম লিখতে বলছে। মনে রাখতে হবে 4টি নাম কি? একটা হলো বৃতি, 2 নম্বর হলো দলমণ্ডল, 3 নম্বর হলো পুংস্তবক, আর 4 নম্বর আমরা কি বলবো? স্থিরস্তবক। তাহলে বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্থিরস্তবক। তাহলে এখানে বলা আছে এদের মধ্যে কোনগুলি বংশ বিস্তারে যুক্ত হয়। এটা হলো পুংস্তবক ও স্থিরস্তবক। পুংস্তবক ও স্থিরস্তবক গাছের বংশ বৃদ্ধিতে অংশগ্রহণ করে। তাহলে পুংস্তবক ও স্থিরস্তবক গাছের বংশ বৃদ্ধিতে অংশগ্রহণ করে। এরপরে আমরা চলে আসছি সোদপুর হাই স্কুল। এরপরে আমরা চলে আসছি এই স্কুলটা পূর্ব বর্ধমান স্কুলটা চলে আসছি, সেটা হলো সোদপুর হাই স্কুল। দেখে নাও। প্রধান গ্রিনহাউস গ্যাস হলো অপশান ক মিথেন, অপশান খ অক্সিজেন, অপশান গ কার্বন ডাইঅক্সাইড, অপশান ঘ নাইট্রোজেন। তাহলে অপশান গ হলো কার্বন ডাইঅক্সাইড। তাহলে প্রধান গ্রিনহাউস গ্যাস হলো অবশ্যই কার্বন ডাইঅক্সাইড। ভারতে অবস্থিত হটস্পটের সংখ্যা 3টে, 5টা, 6টা, 4টে। ভারতে হটস্পট হলো অবশ্যই 4টে। তারপর দেখো প্রবাল হলো এক ধরনের সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী। প্রবাল হলো এক ধরনের সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী।
ব্যাপনে ড্যাশের অণুগুলি বেশি ঘনত্ব স্থান থেকে কম ঘনত্ব স্থানের দিকে ছড়িয়ে পড়ে। দেখো, ব্যাপনের পদার্থের অণুগুলি, তাহলে ব্যাপনে পদার্থের অণুগুলি আমরা বেশি ঘনত্ব স্থান থেকে কম ঘনত্ব স্থানের দিকে ছড়িয়ে পড়ে। পরিবেশে ড্যাশ হলো উৎপাদক, সবুজ উদ্ভিদ। পরিবেশে সবুজ উদ্ভিদ হলো উৎপাদক। ওআরএস এর পুরো কথা লিখতে বলছে। ওআরএস এর পুরো কথা হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন। ওআরএস এর পুরো অর্থ হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন। 3 নম্বর, গত 100 বছরে পৃথিবীর তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেয়েছে। 1 ডিগ্রি সেন্টিগ্রেড। একটি বিয়োজকের নাম কি? একটি বিয়োজক হলো ব্যাকটেরিয়া। একটি বিয়োজকের নাম আমরা কি বলবো? ব্যাকটেরিয়া। সত্য মিথ্যা বলতে বলছে, ধানের অঙ্কুরোদ্গমে অক্সিজেনের প্রয়োজন হয়। ধানের অঙ্কুরোদ্গমে অক্সিজেনের প্রয়োজন হয়, যে কোনো অঙ্কুরোদ্গমে অক্সিজেনের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই এটা সত্য হবে। মল এক ধরনের সংক্রামক বর্জ্য পদার্থ। মল সংক্রামক বর্জ্য পদার্থ নয়, এটা মিথ্যা। তারপর দেখো 5-এর একটা ব্যাপন এবং অভিস্রবণের পার্থক্য লিখতে বলছে। ব্যাপন এবং অভিস্রবণের পার্থক্য। ব্যাপন এবং অভিস্রবণের পার্থক্য দেখে নাও ভালো করে। ব্যাপন অভিস্রবণ, কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের অণুগুলি সঞ্চারিত হয়। কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের অণুগুলি সঞ্চারিত হয়। অভিস্রবণে কেবলমাত্র তরল পদার্থের অণুগুলো সঞ্চারিত হয়। ব্যাপনে অর্ধবেদ্য পর্দার প্রয়োজন নেই, অভিস্রবণে অর্ধবেদ্য পর্দার প্রয়োজন আছে। ব্যাপনের ক্ষেত্রে যেটা হয়, গাঢ় ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলের দিকে অণুগুলি চলে যায়। এখানে কম গাঢ়ত্বের অঞ্চল থেকে বেশি ঘনত্বের দিকে অণুগুলি চলে যায়। তাহলে ব্যাপন এবং অভিস্রবণের আমরা পার্থক্যগুলো পেলাম। তারপর দেখো, খাদ্য পিরামিডের চিত্র অঙ্কন করে পুষ্টির বিভিন্ন স্তর উল্লেখ করতে বলছে। ভালো করে দেখে নাও কিভাবে হবে, খুব ভালো করে দেখে নাও ভালো করে। দেখে নাও, এটাকে বলা হয় প্রথম ধাপ। এইটার নাম হলো প্রথম ধাপ। এটা হলো দ্বিতীয় ধাপ। এটা হলো তৃতীয় ধাপ। এটা চতুর্থ ধাপ। এটা পঞ্চম ধাপ। মনে রাখবে, পঞ্চম ধাপে থাকবে ঈগল। তারপরে চতুর্থ ধাপে থাকবে সাপ। তৃতীয় ধাপে থাকবে ব্যাং। দ্বিতীয় ধাপে থাকবে গঙ্গা ফড়িং। আর একদম প্রথম ধাপে থাকবে ঘাস। ঘাসকে আমরা বলবো উৎপাদক। তারপরে গঙ্গা ফড়িংকে আমরা বলবো প্রথম
শ্রেণীর খাদক। প্রথম শ্রেণীর খাদক। ব্যাঙ হলো দ্বিতীয় শ্রেণীর খাদক। দ্বিতীয় শ্রেণীর খাদক। সাপ হলো তৃতীয় শ্রেণীর খাদক। সাপ হলো তৃতীয় শ্রেণীর খাদক। আর ঈগল হলো সর্বোচ্চ খাদক। তাহলে দেখতে পারলে প্রথম ধাপের মধ্যে ঘাসটা উৎপাদক। দ্বিতীয় ধাপের মধ্যে আমরা পাচ্ছি গঙ্গা ফড়িং, সেটা প্রথম শ্রেণীর খাদক। তৃতীয় ধাপের মধ্যে আমরা ব্যাঙ পাচ্ছি, সেটা দ্বিতীয় শ্রেণীর খাদক। চতুর্থ ধাপের মধ্যে আমরা সাপ পাচ্ছি, সেটা তৃতীয় শ্রেণীর খাদক। পঞ্চম ধাপ শেষ ধাপ সেটা ঈগল, সেটা সর্বোচ্চ শ্রেণীর খাদক। জীববৈচিত্র্য হ্রাসের দুটি কারণ লিখতে বলছে। জীববৈচিত্র্য হ্রাসের দুটি কারণ, এটা হলো তিনেরটা। জীববৈচিত্র্য হ্রাসের দুটি কারণ, একটা হলো বাসস্থানের অভাব। একটা মনে রাখবে, বাসস্থানের অভাব, এই পয়েন্টটা লিখবে, এটা এ পয়েন্ট। আর বি পয়েন্ট তোমরা লিখবে চোরা শিকার। তাহলে দুটো পয়েন্ট শুধু লিখে দেবে, একটা হলো বাসস্থানের অভাব আর একটা হলো চোরা শিকার। এই দুটো কারণের জন্য জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে। আরও অনেক কারণ আছে, মূলত এই দুটো কারণ। তারপর দেখো, বিশ্ব উষ্ণায়নের দুটি ফলাফল লিখতে বলছি। বিশ্ব উষ্ণায়নের দুটি ফলাফল, 1 নম্বর পয়েন্ট যেটা আমরা দেখতে পাচ্ছি সব জায়গায়, যে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তাহলে বিশ্ব উষ্ণায়নের ফলে কি হলো, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে কি হচ্ছে, ঋতু পরিবর্তন হচ্ছে। এর ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ঋতু পরিবর্তন হচ্ছে। ঋতু পরিবর্তন হচ্ছে। তারপরে কোথাও বন্যা, কোথাও খরা দেখা যাচ্ছে। কোনো জায়গায় কোনো স্থানে বন্যা ও কোনো স্থানে বন্যা ও কোনো স্থানে খরা সৃষ্টি হচ্ছে। তাহলে আবহাওয়া পরিবর্তন হচ্ছে বা ঋতু পরিবর্তন হচ্ছে, আর কোথাও বন্যা, কোথাও খরা সৃষ্টি হচ্ছে। মেরু অঞ্চলে 3 নম্বর পয়েন্ট লিখতে পারো, মেরু অঞ্চলে বরফ গলে যাচ্ছে, সমুদ্রে যে জলতল বৃদ্ধি পাচ্ছে। অনেক পয়েন্ট আছে, আমরা মূলত দুটো পয়েন্ট উল্লেখ করলাম। ভৌতবিজ্ঞানের প্রশ্নে দেখে নাও যে কোনটি তড়িতের, দেখে নাও ভৌতবিজ্ঞানের প্রশ্নে কোনটি তড়িতের সুপরিবাহী। অপশান এ প্লাস্টিকের চামচ, অপশান বি চীনামাটির কাপ, অপশান সি লোহার পেরেক, অপশান ডি কাঠের স্কেল। তাহলে প্লাস্টিকের চামচ, চীনামাটির কাপ, কাঠের স্কেল এগুলো তড়িতে সুপরিবাহী নয়। তাই লোহার পেরেকটা হলো তড়িতে সুপরিবাহী, তাহলে অপশান সি হবে। তারপর দেখো, ইলেকট্রিক ইস্ত্রি তৈরিতে যে তার ব্যবহার করা হয়, অপশান এ তামা, অপশান বি নাইক্রোম, অপশান সি টাংস্টেন, অপশান ডি রূপো। তাহলে এটা আমরা নাইক্রোম তার, অপশান বি নাইক্রোম তার ব্যবহার করি। 3 নম্বরটা, পরিবেশ বান্ধব শক্তি কি থেকে পাওয়া যায়। পরিবেশ বান্ধব শক্তি আমরা অপশান এ কয়লা, অপশান বি পেট্রোল, অপশান সি সূর্য, অপশান ডি ডিজেল। তাহলে পরিবেশ বান্ধব শক্তিটা আমরা পাই সূর্য থেকে, মানে কয়লা নয়, কয়লা, পেট্রোল, ডিজেল এগুলো সব হলো প্রচলিত শক্তি, কিন্তু সূর্য হলো এটা পরিবেশ বান্ধব শক্তি। তারপর দেখো, এসআই পদ্ধতিতে বলের একক, দেখে নাও এসআই পদ্ধতিতে বলের একক। অপশান এ আছে ডাইন, অপশান বি আছে জুল, অপশান সি আছে নিউটন, অপশান ডি আছে সেটা হলো ক্যালোরি। তাহলে অবশ্যই এসআই একক আমরা বলবো অপশান সি নিউটন হবে।
তাহলে এসআই বলের এসআই একক হলো নিউটন, সিজিএস একক আমরা বলবো ডাইন, তাহলে সিজিএস একক ডাইন বলবো। তারপরে এসআই পদ্ধতিতে কার্যের একক আমরা জুল বলবো, আর সিজিএস পদ্ধতিতে তাপের একক হলো সেটা হলো ক্যালোরি। তাহলে প্রত্যেকটি একক আমরা জানলাম। তাহলে কাজের পরিমাণ সমান 5 নম্বর প্রশ্ন দেখো, কাজের পরিমাণ সমান ড্যাশ দেওয়া আছে, বল ইন্টু ত্বরণ, বল ইন্টু ত্বরণ দেওয়া আছে, অপশান বি দেওয়া আছে বল ইন্টু সরণ, অপশান সি দেওয়া আছে ভর ইন্টু ত্বরণ, অপশান ডি আছে ভর ইন্টু সরণ। দেখে নাও, সেটা হবে বি হবে, অপশান বি হবে বল ইন্টু সরণ। পারদের সংকেত দেওয়া আছে, পারদের সংকেত এম আর, এইচ জি, এইচ ওয়াই, এমই, অবশ্যই পারদের সংকেত এইচ জি বা মার্কারি। তারপর দেখো এলইডি, 2-এর প্রশ্ন দেখো, এলইডির পুরো অর্থ অনেকবার হয়েছে। এলইডি হলো লাইট এমিটিং ডায়োড। এলইডির পুরো অর্থ হলো লাইট এমিটিং ডায়োড। তারপর দেখো সূর্য থেকে তড়িৎ উৎপাদন করা হয় একটা যন্ত্রের নাম কি? সূর্য থেকে তড়িৎ উৎপাদন করা একটা যন্ত্রের নাম, সেটা হলো ফটো ভোল্টাইক কোষ। দেখো আমি লিখছি এখানে 2-এর 2-এরটা, দেখো লিখছি, দেখে নাও 2-এর 2-এরটা ফটো ভোল্টাইক কোষ। তাহলে 2-এর 2-এরটা নাম হলো ফটো ভোল্টাইক কোষ। তারপর দেখো পরিবেশ বান্ধব শক্তি ছাড়াও একটি অপ্রচলিত শক্তির নাম কি? এটা পরিবেশ বান্ধব শক্তি ছাড়াও একটি অপ্রচলিত শক্তির নাম কি? এটা আমরা এটা কি বলবো? এটা আমরা বায়ু শক্তি বলবো, জোয়ার ভাটা শক্তি বলবো। তাহলে বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি, এগুলো আমরা বলবো। তারপর দেখো 4-এরটা দেখে নাও, শূন্যস্থান পূরণ করতে বলছে, প্রযুক্ত বল সমান বস্তুর ভর ইন্টু ড্যাশ, অবশ্যই ত্বরণ। প্রযুক্ত বল সমান বস্তুর ভর ইন্টু ত্বরণ। তারপর দেখো ক্রিয়া ও প্রতিক্রিয়া একই বস্তুর উপর কাজ করে, উক্তিটি সত্য মিথ্যা বলতে বলছে। ক্রিয়া ও প্রতিক্রিয়া একই বস্তুর উপর কাজ করে না, এটা অবশ্যই মিথ্যা হবে। তাহলে আমরা কি লিখব? অবশ্যই মিথ্যা লিখব। তারপর দেখো 6-এরটা, নিউক্লিয়াসে বা কেন্দ্রকের মধ্যে কি কি কণা থাকে? কেন্দ্রকের মধ্যে আমরা পাবো প্রোটন ও নিউট্রন। তাহলে কেন্দ্রকের মধ্যে আমরা পাবো প্রোটন এবং নিউট্রন। 3-এর 1-এরটা, প্রতীকের সাহায্যে একটি তড়িৎ বর্তনী আঁকতে বলছে, যার বাল্ব, সুইচ এবং ব্যাটারি থাকবে। তাহলে প্রতীকের সাহায্যে একটি তড়িৎ বর্তনী আঁকতে বলছে, বাল্ব, সুইচ এবং ব্যাটারি থাকবে। এই ছবিটা আঁকবে, এটা হলো বাল্ব, বিটা হলো বাল্ব, এই এফটা হলো ব্যাটারি, আর এটা হলো সুইচ, আর এটা হলো, এইগুলো সব পরিবাহী তার। তাহলে এখানে দেখে নাও, তাহলে দেখতে পাচ্ছ, তাহলে বি হলো বাল্ব, এফ হলো ব্যাটারি, আর ই হলো সুইচ, আর বাকি এইগুলো হলো পরিবাহী তার। আমরা লিখতে পারবো এটা ছবিটা এঁকে দেবো, এঁকে দিলেই আমরা ফুল মার্কস পেয়ে যাব। নিউটনের প্রথম গতিসূত্র লিখতে বলছে, দেখে নাও। তিনের 2-এরটা, নিউটনের প্রথম গতিসূত্র লিখতে বলছে, লিখবে, দেখো বাইরে থেকে বল প্রযুক্ত না হলে,
স্থির বস্তু চিরকাল স্থির থাকবে ও গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় থাকবে, সমবেগে সরলরেখায় চলতে থাকবে। তাহলে নিউটনের প্রথম সূত্র হলো বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে ও গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় চলতে থাকবে। দেখে নাও তারপরটা শক্তি কাকে বলে। শক্তি দেখে নাও, মনে রাখবে কার্য করার সামর্থ্যকে শক্তি বলে, আর শক্তির এসআই একক হলো আমরা জুল বলবো। তাহলে শক্তি কাকে বলে দেখে নাও, কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকে, কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। কোনো বস্তু কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তির এসআই একক আমরা কি বলবো, সেটা জুল বলবো। তাহলে কার্য করার সামর্থ্যকে শক্তি বলে, কোনো বস্তু কার্য করার সামর্থ্যকে শক্তি বলে, আর শক্তির এসআই একক আমরা জুল বলবো। 4 নম্বর প্রশ্নটা কার্বনের পরমাণুর গঠন আঁকতে বলছে। কার্বন পরমাণুর গঠনটা দেখো আঁকতে বলছে। দেখে নাও কার্বন পরমাণুর ছবিটা আঁকছি। কার্বন পরমাণুর যে ছবিটা, এখানে 6টা প্রোটন থাকবে, 6টা প্রোটন, নিউট্রন থাকবে সেটা হলো 6টা, আর ইলেকট্রন থাকবে সেটা 6টা। এখানে এই প্রথম কক্ষপথ, এখানে একটা ইলেকট্রন থাকবে, এখানে একটা ইলেকট্রন থাকবে, আর এর বাইরে একটা ইলেকট্রন থাকবে, একটা ইলেকট্রন থাকবে, একটা ইলেকট্রন থাকবে, একটা ইলেকট্রন থাকবে। তাহলে মাইনাসকে আমরা ইলেকট্রন বলছি, প্লাসকে আমরা প্রোটন বলছি, আর এই সিম্বলটা যেটা সেটাকে আমরা কি বলছি, নিউট্রন বলছি। তাহলে প্রথম মনে রাখতে হবে কার্বন পরমাণুতে 6টা প্রোটন, 6টা নিউট্রন, 6টা ইলেকট্রন থাকবে। অর্থাৎ পরমাণুর গঠনটা ঠিক এরকমভাবে আঁকবে। কেন্দ্রকে 6টা প্রোটন, এটা কেন্দ্রক, 6টা প্রোটন 6টা নিউট্রন থাকবে, আর প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন থাকবে, তার বাইরে 4টি ইলেকট্রন থাকবে, তার 4 আর 2 6টা ইলেকট্রন হয়ে গেল। আর তাহলে 6টা ইলেকট্রন, 6টা প্রোটন, 6টা নিউট্রন, এরকমভাবে ছবিটা তোমরা এঁকে দেবে, পরীক্ষায় ফুল মার্কস তোমরা পেয়ে যাবে। তাহলে আজকে আমরা দুটো স্কুল, সেটা হলো বীরভূম জেলা স্কুল এবং সোদপুর হাই স্কুল, সেটা তোমরা D21 থেকে D23 পেজের মধ্যে পেয়ে যাবে। সম্পূর্ণ সলভ করলাম,
ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখবে এবং কেমন লাগছে কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভালো লাগে একটা লাইক করবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর কোন ধরনের ভিডিও আরও বেশি বেশি চাও অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। অবশ্যই তোমরা লাইক করতে কিন্তু ভুলবে না। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম।